ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আমি শাহাদাত হোসেন আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সায়ন চ্যাটার্জি। আমরা সাধারণত ভাবি ভূত বা অশুভ শক্তি পুরনো পোড়া বাড়িতে থাকে, কিন্তু সায়নের নিজের বোন রাইমার উপর যে জিনিসটা ভর করেছিল সেটা কোনো সাধারণ ভূত বা আত্মা ছিল না। ওটা ছিল এক প্রাচীন এবং মারাত্মক রক্তপিপাসু সত্তা, উগ্র পিশাচ। তাকে বাঁচাতে গিয়ে কামাখ্যা থেকে আসা এক বয়স্ক তান্ত্রিককে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কি ঘটেছিল সেই অমাবস্যার রাতে শ্মশানের আগুনে? চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই কলকাতার সেই হাড় হিম করা পুরনো বাড়ির ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। নমস্কার শাহাদাত ভাই, আমি সায়ন, থাকি কলকাতার বেহালার একটা পুরনো পাড়ায়। আমি সায়েন্সের ছাত্র। আমি জানি ভূত বা পিশাচের গল্প শুনলে মানুষ হাসাহাসি করে, আমি নিজেও করতাম। কিন্তু শাহাদাত ভাই, আজ থেকে 3 বছর আগে আমাদের বাড়িতে যা ঘটেছিল তা আমার সেই বিজ্ঞান আর লজিকের অহংকারকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। আমি আজ বুঝতে পারি এই পৃথিবীতে এমন কিছু অন্ধকার শক্তি আছে যাদের সাথে মানুষের কখনো হাত মেলানো উচিত নয়। আমার এই ঘটনাটা শোনার পর হয়তো অনেকেই রাতে পরিবারের কারো চোখের দিকে তাকাতে 2 বার ভাববেন। ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের। আমাদের বেহালার বাড়িটা বেশ পুরনো, ব্রিটিশ আমলের মোটা ইটের দেওয়াল আর ছাদের ওপরে একটা পুরনো জলের ট্যাঙ্ক। আমি আর আমার ছোট বোন রাইমা এই বাড়িতেই বড় হয়েছি। রাইমা তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। মেয়েটা খুব হাসি খুশি আর চটপটে ছিল। নভেম্বর মাসের শেষের দিকে রাইমা ওর বন্ধুদের সাথে মায়াপুর আর নবদ্বীপ ঘুরতে গিয়েছিল। ফেরার সময় ওরা রাস্তা ভুলে একটা পুরনো জঙ্গল ঘেরা এলাকার ভেতর দিয়ে আসে। রাইমা বাড়ি ফেরার পর থেকেই আমি ওর মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে শুরু করলাম। ও দিনের বেলা একদম স্বাভাবিক থাকত, কিন্তু সূর্য ডোবার পর থেকেই ও চুপচাপ হয়ে যেত। সারা দিন নিজের রুমের দরজা বন্ধ করে বসে থাকত। আমি ওকে জিজ্ঞেস করতাম, কিরে রাইমা, শরীর খারাপ নাকি? ও আমার দিকে তাকাতো। ওর চোখের দৃষ্টিটা কেমন যেন ঘোলাটে হয়ে থাকত। ও খুব নিচু গলায় বলতো, দাদা, আমার খুব খিদে পায়, আমি সাধারণ খাবার খেতে পারি না। আমি ভাবতাম জার্নির ক্লান্তিতে হয়তো ওর পেটে সমস্যা হয়েছে। আমি ওকে ডাক্তার দেখালাম, কিন্তু ডাক্তার বলল সব ঠিক আছে। কিন্তু বিপত্তিটা শুরু হলো হঠাৎ করে একটা মঙ্গলবার রাতে। সেদিন রাত প্রায় 2টো বাজে, কনকনে ঠান্ডা। আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি শুনতে পেলাম আমাদের রান্নাঘর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, খচ খচ, চপ চপ। মনে হচ্ছিল কেউ অন্ধকারে বসে কিছু একটা চিবোচ্ছে, আর চিবনোর শব্দটা খুব ভেজা আর চটচটে। আমার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। আমি বিছানা থেকে উঠে পা টিপে টিপে রান্নাঘরের দরজার দিকে এগোলাম। রান্নাঘরে কোনো আলো জ্বলছে না, শুধু রাস্তার ল্যাম্পপোস্টের সামান্য আলো জানলার গ্রিল ভেদ করে ভেতরে আসছিল। আর সেই আলোয় আমি যা দেখলাম, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি দেখলাম রাইমা, ও ফ্লোরের ওপর বসে আছে, ওর পিঠটা আমার দিকে। ও 2 হাত দিয়ে ফ্রিজ থেকে বের করা একটা কাঁচা ছাল ছাড়ানো মুরগি পাগলের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওর মুখ দিয়ে কাঁচা রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে, আর ও খাওয়ার সময় ওর গলা দিয়ে একটা অদ্ভুত ঘর ঘরে পশুর মতো গোঙানির আওয়াজ বেরোচ্ছে, খক খক খক। আমি আর সহ্য করতে পারলাম না। আমি দৌড়ে গিয়ে ওকে পেছন থেকে ডাকলাম, রাইমা, কি করছিস তুই এসব? রাইমা খাওয়া থামিয়ে দিল। ও খুব ধীরে ধীরে একটা মেকানিক্যাল পুতুলের মতো ওর ঘাড়টা আমার দিকে ঘোরালো। আমি দেখলাম ওর মুখটা পুরো রক্তে মাখামাখি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর চোখ দুটো। ওর চোখের মণিগুলো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। চোখের কালো অংশ বলতে কিচ্ছু নেই,
মনে হচ্ছিল ওর চোখের জায়গায় দুটো সাদা পাথর বসানো। ও আমাকে দেখে একটা পৈশাচিক হাসি দিল, তারপরও এক লাফে আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে দৌড়ে ওর রুমে গিয়ে ঢুকে গেল। আমি ফ্লোরে বসে কাঁপছিলাম। আমি বুঝতে পারলাম রাইমা আর স্বাভাবিক নেই, ওর ওপর মারাত্মক কোনো অশুভ শক্তির আছর পড়েছে। পরদিন সকালেই আমি আমার বাবাকে সব ঘটনা খুলে বললাম। বাবা প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু রাইমার রুমের ফ্লোরে রক্তের দাগ দেখে উনিও ভয় পেয়ে গেলেন। বাবা আর দেরি না করে ওনার এক পরিচিতর মাধ্যমে কামাখ্যা থেকে আসা একজন অত্যন্ত ক্ষমতাবান তান্ত্রিককে আমাদের বাড়িতে নিয়ে এলেন। ওনার নাম ছিল ভবতারণ। লোকটার বয়স 70 পার হয়ে গেছে, কিন্তু শরীরটা বিশাল আর শক্তপোক্ত। জট পাকানো সাদা দাড়ি, কপালে বড় লাল সিঁদুরের তিলক আর হাতে একটা পুরনো লোহার ত্রিশূল। ভবতারণ তান্ত্রিক রাইমার চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। উনি বাবাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, দাদা, আপনার মেয়ের ওপর সাধারণ কোনো ভূত বা প্রেত ভর করে নাই, ওর ওপর ভর করছে উগ্র পিশাচ। এই পিশাচেরা কাঁচা মাংস আর মানুষের রক্ত খায়। ও যেই রাস্তা দিয়ে আসছিল ওইখানে হয়তো কোনো পুরনো শ্মশান আছিল। এই পিশাচ ওখান থেকেই ওর পিছু নিয়েছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে এখন উপায় কি বাবা? আমার বোনকে বাঁচান। ভবতারণ তান্ত্রিক বললেন, উপায় একটাই, আজ রাইতেই অমাবস্যা, ওকে আজ রাইতেই আমাদের পাড়ার শ্মশানে নিয়ে যাইতে হইব। আমি ওর শরীর থেকে ওই পিশাচটা নামাইয়া আগুনে পোড়াইয়া দিমু, কিন্তু কাজটা খুব বিপদের, পিশাচ সহজে শরীর ছাড়ে না। সেদিন রাত 12টার পর আমরা রাইমাকে দড়ি দিয়ে বেঁধে পাড়ার সেই পুরনো শ্মশানে নিয়ে গেলাম। চারদিক ঘুটঘুটে অন্ধকার। ভবতারণ তান্ত্রিক শ্মশানের মাঝখানে একটা চিতা সাজালেন এবং আগুন জ্বালালেন। তিনি মাটিতে হাড়ের গুঁড়ো দিয়ে একটা বড় চক্র আঁকলেন। রাইমাকে সেই চক্রের মাঝখানে বসানো হলো। আমি আর বাবা চক্রের বাইরে দাঁড়িয়েছিলাম। ভবতারণ তান্ত্রিক চোখ বন্ধ করে হাতের ত্রিশূলটা মাটিতে ঠুকে অদ্ভুত সব মন্ত্র পড়া শুরু করলেন। মন্ত্র পড়ার সাথে সাথেই রাইমার শরীরটা ধনুকের মতো পিছনের দিকে বাঁকা হয়ে গেল। ও একটা বিকট অমানুষিক চিৎকার দিয়ে উঠল, তুই আমাকে তাড়াতে পারবি না, ও আমার, আমি ওর রক্ত খাব। রাইমার গলা দিয়ে ওই উগ্র পিশাচের গর্জনটা পুরো শ্মশানে ইকো হতে লাগল। হঠাৎ শ্মশানের ওই আগুনটা স্বাভাবিক হলুদ থেকে ধীরে ধীরে গাঢ় লাল রঙে পাল্টে গেল। আমি দেখলাম রাইমার চোখগুলো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। ও ওর দুই হাতের দড়িগুলো আক্ষরিক অর্থেই পশুর মতো টান দিয়ে ছিঁড়ে ফেলল। রাইমা ফ্লোর থেকে এক লাফে উঠে দাঁড়ালো। ভবতারণ তান্ত্রিক উনার হাতের ত্রিশূলটা উঁচিয়ে ধরে বললেন, তোর সময় শেষ পিশাচ, তুই আগুনে যা। কিন্তু আমি যা দেখলাম তা আমার মগজকে অবশ করে দিল। রাইমার শরীরটা ওখানে দাঁড়িয়েই রইল, কিন্তু ওর পেছন থেকে একটা বিশাল ফ্যাকাশে বিকৃত চেহারার পিশাচিনী ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। পিশাচিনীটার চোখ দুটো জ্বলন্ত লাল, ওর হাতের নখগুলো বাঘের থাবার মতো বাঁকা এবং ধারালো। ও রাইমার পেছন থেকে বেরিয়ে সোজা ভবতারণ তান্ত্রিকের দিকে ধেয়ে এলো। পিশাচিনীটা এক লাফে ভবতারণ তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ল। ও ওর লম্বা কালচে নখ দিয়ে তান্ত্রিকের গলাটা খপ করে চেপে ধরল। ভবতারণ তান্ত্রিক শূন্যে অন্তত 2 ফুট ওপরে উঠে গেলেন। উনার পা দুটো বাতাসে ছটফট করছিল, কিন্তু উনি হার মানলেন না। উনি উনার হাতের সেই জ্বলন্ত ত্রিশূলটা সর্বশক্তি দিয়ে ওই পিশাচিনীর বুকে গেঁথে দিলেন। ওম ক্রিং ক্রিং হুং হুং বলে উনি একটা বিকট শব্দে মন্ত্র উচ্চারণ করলেন। ত্রিশূলের আঘাত লাগার সাথে সাথেই পিশাচিনীটা একটা কান ফাটানো আর্তনাদ করে উঠল। ওর হাতটা তান্ত্রিকের গলা থেকে ছুটে গেল, আর ওর শরীর থেকে দাউ দাউ করে নীল রঙের আগুন জ্বলতে শুরু করল। আমি দেখলাম পিশাচিনীটা যন্ত্রণায় ছটফট করতে করতে শ্মশানের ওই লাল আগুনের কুণ্ডের ভেতর লুটিয়ে পড়ল, আর তারপর একটা বিশাল বিস্ফোরণের মতো শব্দ হলো। আগুনের ধোঁয়াটা একটা ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে আকাশের দিকে মিলিয়ে গেল। সাথে সাথে শ্মশানের পরিবেশটা শান্ত হয়ে গেল। রাইমা জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। যখন সকাল হলো, রাইমার জ্ঞান ফিরল। ওর চোখে মুখে আর কোনো হিংস্রতা ছিল না, কিন্তু ওর ওই রাতের কোনো কথাই মনে নেই।
ভবতারণ তান্ত্রিক ফ্লোরে বসে হাঁপাচ্ছিলেন, ওনার গলা দিয়ে রক্ত ঝরছিল। উনি বললেন, ও পলাইছে, ওর শক্তি আমি নষ্ট করে দিছি, ও আর রাইমার কাছে আসতে পারবে না। আমরা রাইমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আজ 3 বছর পার হয়ে গেছে। রাইমা এখন সুস্থ, ও এখন অন্য একটা শহরে পড়াশোনা করে। বিজ্ঞান হয়তো বলবে রাইমা কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছিল, কিন্তু আমি তো জানি আমি কি দেখেছি। ওই শ্মশানের আগুন, তান্ত্রিকের গলার ওই আঁচড়ের দাগ, এগুলো তো কোনো মনের ভুল হতে পারে না। আজও যখন আমি রাতে একা থাকি বা কোনো পুরনো শ্মশানের পাশ দিয়ে হাঁটি, আমি আমার নিজের ছায়ার দিকে তাকাতে ভয় পাই। আমার মনে হয় হয়তো ওই লাল চোখওয়ালা পিশাচিনিটা আজও অন্ধকারের ভেতর কারো কাঁধের পেছনে দাঁড়িয়ে হাসছে। আমি আমার গল্পটা এখানেই শেষ করছি শাহাদাত ভাই। যারা রাতে অচেনা রাস্তায় বা পুরনো জায়গায় ঘোরেন, তাদের শুধু একটা কথাই বলবো, মাঝরাতে যদি কখনো দেখেন আপনার পরিবারের কেউ অস্বাভাবিক আচরণ করছে বা অন্ধকারে বসে কিছু কাঁচা চিবোচ্ছে, তাহলে ভুল করেও তার কাছে যেতে যাবেন না। কারণ হয়তো সে আপনার পরিচিত মানুষটি নয়, সে শুধু আপনার রক্তের জন্যই অপেক্ষা করছে। ধন্যবাদ সায়ন চ্যাটার্জি, আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতারা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। উগ্র পিশাচের এই ঘটনা প্রমাণ করে যে অন্ধকার জগতের বাসিন্দারা কতটা হিংস্র এবং ভয়ঙ্কর হতে পারে। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি আপনাদের একটুও ভয় পাইয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব নতুন নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে আজই আমাদের ভূত FM 9.8 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আপনার বা আপনার পরিচিত কারো সাথেও যদি এমন কোনো গা ছমছমে ঘটনা ঘটে থাকে, তবে তা লিখে বা অডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা ভূত FM 9.8 bd@gmail.com। আর হ্যাঁ, আজকের এপিসোড শোনার পর যদি আপনি রাতে একা আপনার রুমে থাকেন আর হঠাৎ করে যদি শোনেন রান্নাঘর থেকে কেউ কাঁচা কিছু চিবোনোর শব্দ করছে, তাহলে ভুল করেও ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখতে যাবেন না। কারণ হয়তো ওই অন্ধকারে বসে থাকা জিনিসটা আপনার চোখের দিকে তাকানোর জন্যই অপেক্ষা করছে। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।